সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর নতুন উদ্যমে হামলা শুরু করেছেন প্রতিরোধ যোদ্ধারা। এ সপ্তাহে উপত্যকায় এমন কয়েকটি শীর্ষস্তরের হামলা হয়েছে যা ইহুদিবাদী নেতাদের কপালের ভাঁজ গভীর করেছে। সাম্প্রতিক অন্য সপ্তাহগুলোর তুলনায় এ সপ্তাহে বেশি ইসরায়েলি সেনার প্রাণ গেছে। পাশাপাশি গাজার পাশের ইহুদি বসতিগুলোতে কয়েক দফা রকেটের ঝাঁক নিক্ষেপ করেছেন প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডে টানা হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলন। এ সপ্তাহে তাদের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে অন্তত ৩ দফা বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়, বাতিল হয়ে যায় সব ফ্লাইট। তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় অন্তত ২০ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। হামলার জেরে বেশ কয়েকটি মার্কিন সামরিক কার্গো বিমান ইসরায়েলে অবতরণ করতে পারেনি। এর মধ্যে সিরিয়া থেকে ইসরায়েল অধিকৃত গোলানে হামলা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময় সেখানে কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গত বছরের ৫ই মের পর ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া থেকে চালানো এটাই প্রথম রকেট হামলা। হামলার দায় স্বীকার করেছে মোহাম্মদ দেইব ব্রিগেডস নামে নতুন একটি গোষ্ঠী। প্রায় প্রতিদিনই সাইরেনের শব্দে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল জুড়ে। এই অবস্থাকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন অবৈধ দেশটির সামরিক বিশ্লেষকরা। আনসারুল্লাহর মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি জানিয়েছেন, এই সপ্তাহে তারা ইসরায়েলের গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা পরিচালনা করেছেন। তেল আবিব, জেরুজালেম, হাইফা, আশকেলান ও এইলাতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে। তিনি ইসরায়েলের আরও গভীরে, আরও বিস্তৃত পরিসরে অভিযান পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান। ইসরায়েলি দৈনিক ইয়দিয়ত আহরোনাত জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে বেইতার, জেরুজালেম এবং হাপোয়েল বোয়েরশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাগ। এই সময় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যান। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল কাপের ম্যাচটিও বন্ধ করে দেয়া হয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, এভাবেই শঙ্কার মধ্যে প্রতিটি দিন কাটছে ইসরায়েলিদের। কখনো তাদের ঘুম ভাঙছে বিস্ফোরণের মধ্যে, আবার কখনো কর্মব্যস্ততার মধ্যে কেঁপে উঠছে চারপাশ। এরপর আশ্রয়ের জন্য যে যেভাবে পারছেন দৌড়াচ্ছেন। গাজার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার নামে যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতা বেড়েছে, তখনই নতুন উদ্যমে ইসরায়েলিদের ওপর নিয়মিত আঘাত হানার খবর আসছে। ইসরায়েলের কয়েকজন মিডিয়া বিশ্লেষক এ সপ্তাহে বলেছেন, হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার পর ইসরায়েলের ইয়দিয়ত আহরোনট পত্রিকার বিশ্লেষক আভি আইজাকারোভ বলেছেন, হামাসের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে তারা তীব্র চাপের মধ্যে আছেন। এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সমস্যা হলো, ইসরায়েল মাসের পর মাস ধরে চলা অচল অবস্থা আর সহ্য করতে পারছে না। দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরাঞ্চলের পুনর্গঠন, অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপ সহ বহু চ্যালেঞ্জের সম্মুখীন। এই বিশ্লেষক বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা, যা চলমান সমস্যাকে আরও তীব্র করেছে। এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অচল অবস্থা অব্যাহত রয়েছে। এমনকি মার্কিন মধ্যস্থতাও কোনো ফল এনে দিতে পারছে না। ইসরায়েলের সামরিক বিশ্লেষক হেজি নেহামা বলেছেন, গাজায় সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর কারণে যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। তিনি গাজায় গেডিয়ন্স চ্যারিয়ট নামক
ইসরায়েলি সামরিক অভিযানের নানা দিক পর্যালোচনা করে বলেন, এই অভিযান হামাসের পরাজয় ঘটিয়ে আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। হামলা তীব্র করার পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উপাদানের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে জানেন না যে হামাসের জনপ্রিয়তা এবং শক্তি গাজার জনগণের মাঝে ঢুকে তারা কাজ সম্পন্ন করেন। ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি ইসরায়েল তার বর্তমান পথে চলতে থাকে এবং গাজায় যুদ্ধের পরিধি প্রসারিত করে তাহলে তারা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে। তারা হামাসকে পরাজিত করতে পারবে না এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করতেও সফল হবে না। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এই সপ্তাহে বলেছেন, ইসরায়েল এখন গুন্ডাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাকে আক্রমণ করে বলেন, তারা ইসরায়েলি সমাজকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জানতে হবে যে ইসরায়েলের আসল কণ্ঠস্বর ইতামার বিন গাভির, বেজালেল স্মোট্রিচ বা বেঞ্জামিন নেতানিয়াহু নন। নেতানিয়াহু সরকারের কট্টর সমালোচক সাবেক এই প্রধানমন্ত্রী এর আগেও গাজা যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছেন। তার মতে, এই অপরিণামদর্শী যুদ্ধের মাসুল ইসরায়েলিদের বড় পরিসরে গুনতে হবে এবং এই যুদ্ধে ইসরায়েল হামাসকে পরাজিত করতে সক্ষম হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, কেবল নিজস্ব রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনে আরও নিন্দিত হয়েছে ইসরায়েলের রাফায়েল কোম্পানির সঙ্গে করা বিশাল অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাফায়েল থেকে $325 মিলিয়ন মূল্যের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র না কেনার সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর মাত্র 4 দিন আগে ক্রয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাফায়েল জানিয়েছে, স্পেন সরকারের চুক্তি বাতিলের ব্যাপারে তারা অবগত নন। এর আগে গত এপ্রিলে ইসরায়েল থেকে $15 মিলিয়ন গুলি কেনার চুক্তি বাতিল করে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবার্সে গত কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি শিগগিরই বাতিল করতে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। এছাড়া দখলদারদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি। গত মাসে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসাবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এদিকে 300 জনেরও বেশি ব্রিটিশ ব্যক্তিত্ব সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি লিখে গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের লন্ডনের সম্পৃক্ততার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীরা ব্রিটিশ সরকারকে জানিয়েছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে এবং গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে। এর আগে ব্রিটেনের 800 জনেরও বেশি আইনজীবী, শিক্ষাবিদ এবং বিচারক প্রধানমন্ত্রী স্টারমারকে একটি চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে বেশ সোচ্চার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সপ্তাহে তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্বই নয়, বরং রাজনৈতিক প্রয়োজনও বটে। সিঙ্গাপুরে সাংগ্রি লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলো বিশ্বাসযোগ্যতা হারাবে। তাদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা। ম্যাক্রো বলেন, ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায় তাহলে আমাদেরকে তথাকথিত আত্মরক্ষার অধিকারের ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে। ম্যাক্রোর এই বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগোনাস কালমার্ট। তিনি বলেছেন, পশ্চিমারা 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কালমার্ট সামাজিক মাধ্যমে লিখেছেন, ম্যাক্রো সতর্ক করেছেন যে ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যি কি তাই? গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নীরব থাকার ফলে তারা তো 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। অ্যামনেস্টির পরিচালকের মতে সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন।
আরও কয়েকটি দেশ ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এটি দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ নয়, বরং ইসরায়েল সেখানে একটি বাহিনী নিয়ে একতরফাভাবে নারী ও শিশুদের হত্যা করছে। এটি যুদ্ধ নয়, গণহত্যা। ইসরায়েলি গণহত্যায় সরকারের অবস্থান নিয়ে ক্ষুব্ধ ইতালির আঞ্চলিক কর্তৃপক্ষগুলো। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক প্রতিরক্ষা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেছেন, গণহত্যা ও জাতিগত নির্মূলের কারণে ইসরায়েলি সরকারের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করবেন তারা। সুইজারল্যান্ডে ৫৬ জন সাবেক কূটনীতিক ইসরায়েলি যুদ্ধাপরাধের সরকারের মর্মান্তিক নীরবতা ও নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে খোলা চিঠি দিয়েছেন। গণহত্যা, জাতিগত নির্মূল ও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় ঘৃণা প্রকাশ করেন তারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সপ্তাহের শুরুর দিকে পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলের বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন। এরপর বিবৃতি দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে তিনি উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া ইসরায়েল শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও জর্ডানের মন্ত্রীদের পশ্চিম তীরের রামাল্লায় যাওয়ার কথা ছিল। যদি ইসরায়েলি বাধার টোপকে তিনি সেখানে যেতেন, তাহলে ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি হতো কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এই সপ্তাহের ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর ঐক্য আরও জোরদার হয়েছে। পাশাপাশি ইসরায়েলের পাশ থেকে সরে গিয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আরও কয়েকটি মিত্র দেশ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন, ইয়েমেনি ও সিরীয়দের সমন্বিত হামলা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ঐক্যকে নির্মূল করা সম্ভব নয়, বরং ইসরায়েল যত নৃশংস হচ্ছে, প্রতিরোধ সংগ্রামের পরিধি ও তীব্রতা ততই বাড়ছে। ইসরায়েলি বিশ্লেষকরাই বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের এই লড়াই আরও শানিত হয়েছে, ধ্বংসের আরও কাছাকাছি উপনীত হয়েছে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।